আসসালামু আলাইকুম। ২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় প্রাপ্তির নামটা বোধ হয় রিশাদ হোসাইন। যদিও ২০২৪ সালে এক ক্যালেন্ডার ইয়ারে রিশাদ হোসেন সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন, সে বছরই তাকে আমরা পেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে রিশাদ হোসেনকে পাওয়া, একটা তো বিষয় যে সেটা হচ্ছে যে মাঝখানে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সেখান থেকে প্রত্যাবর্তন করে পরিপূর্ণভাবে একটা এস্টাবলিশড রিশাদ হোসেনকে পাওয়া, এটা ২০২৫ সালেই ঘটেছে। এবং বিগ ব্যাশের মতো জায়গায়, যেখানে এর আগে সাকিব আল হাসান ছাড়া কেউই খেলতে পারেন নাই বাংলাদেশে, রিশাদ কিন্তু বিগ ব্যাশটা মাতাচ্ছেন। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ানদের প্রশংসা পাচ্ছেন। ম্যাকডারমট তিনি অন ক্যামেরা মাইক্রোফোনে ছিলেন এবং সেখানে তিনি বলছিলেন, অনফিল্ড মাইক্রোফোনে থাকার সময় বলছিলেন যে হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার। এই যে ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার, এই স্বীকৃতির জায়গাটা কিন্তু ২০২৫ সালে এসেছে এবং এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। সেই ফ্যাক্টরটা নিয়ে বছরের শেষে আলোচনা করতে চাই। প্রথমত একটা বিষয়, আপনি যদি রিশাদ হোসেনের এই বছরের শুরুটা একটু লক্ষ্য করে দেখেন, পাকিস্তান ট্যুরে তিনি গিয়েছিলেন, একটা ম্যাচে খুব সম্ভবত ৫০-এর উপর রান দিলেন, পরের ম্যাচে আবারও মনে হয় ৫০-এর উপর রান দিলেন, লাস্টের ম্যাচে ৩৯ রান দিলেন। খুব বাজে বোলিং রিশাদ করছিলেন, বলের লেন্থই ভালো হচ্ছিল না, একদম শর্ট অফ লেন্থে বল ফেলছিলেন, মনে হচ্ছিল যে রিশাদের বোলিং কোথায় যেন হারিয়ে গেছে। টার্ন তো দূরের কথা, জায়গাতেই বল ফেলতে পারছিলেন না। তখন অনেক কথাবার্তা হচ্ছিল যে রিশাদ তো গুগলি করতে পারেন না, যে কারণে রিশাদ মার খাচ্ছেন। কিন্তু না, ব্যাপারটা সেটা ছিল না। রিশাদ গুগলি না করেও তার আগের বছর ৩৫টা উইকেট নিয়েছিলেন একটা ক্যালেন্ডার ইয়ারে। সমস্যা হচ্ছিল রিশাদ অ্যাকশনে পরিবর্তন আনার ফলে সেই অ্যাকশনে হ্যাবিচুয়েটেড হতে পারছিলেন না, সময় লাগছিল, যে কারণে জায়গা মতো বল ফেলতে পারছিলেন না। আফটার দ্যাট শ্রীলঙ্কা সিরিজে রিশাদ কিন্তু প্রত্যাবর্তনের ঘোষণাটা দিয়েছিলেন যে না, আমি করছি, আমি ভালো প্রোগ্রেস করছি। এশিয়া কাপে আসার পর রিশাদের কয়েকটা ভাইটাল পারফরমেন্স, আপনি আফগানিস্তানের সঙ্গে ১৮ রান দিয়ে ২টা উইকেট তিনি পেয়েছেন, একটা ম্যাচ উইনিং পারফরমেন্স সেই ম্যাচে রিশাদ হোসেনের। ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা তো সফল বোলার ২৭ রান দিয়ে ২টা উইকেট পেয়েছিলেন। লাস্টের যে ম্যাচটা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খেললো, সেখানেও ১৮ রান দিয়ে রিশাদ ২টা উইকেট পেলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হলো, সেখানে ওয়ানডে ফরম্যাটে ফাইফার নিলেন রিশাদ, টি-20 ফরম্যাটেও ভালো বোলিং করলেন, বিগ ব্যাশে গেলেন। পিএসএলও আমরা রিশাদের কাছ থেকে ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। বিগ ব্যাশে যাওয়ার পর তো অস্ট্রেলিয়ান কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়, জোরে বোলিং করতে হয়, সেই জায়গাটাও তো হ্যাবিচুয়েটেড হয়েছেন। একটা বিষয় আমার মনে আছে, সেটা হচ্ছে ২০২৪ সালে যখন ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছিল এবং বেদম প্রহারের শিকার হতে হয়েছিল রিশাদ হোসেনকে, তখন একটা কথা শান্তর সঙ্গে আমার পার্সোনালি কথা হচ্ছিল যে শান্ত রিশাদকে বলেছিলেন জোরে বল ঘুরানো শিখতে হবে। সে রিশাদ এখন বিগ ব্যাশে গিয়ে জোরে বল ঘুরাচ্ছেন, ৯২, ৯৩, ৯৪ কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি জোরের সঙ্গে বল ঘোরান। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে গুগলি করা শুরু করেছেন। মুশতাক আহমেদ তার গুগলিটার শার্পনেস নিয়ে কাজ করা শুরু করেছেন। গুগলি হ্যাঁ, ইনিশিয়ালি খুব বেশি করতে চাইতেন না, খুব বেশি করতেন না, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা একটা ভালো ছিল। এই বছর তাকে এনসিএলে ম্যাচ খেলানো হয়েছে। এনসিএলে ম্যাচ খেলানো মানে হচ্ছে ম্যাচ সিচুয়েশনে তিনি এই এক্সপেরিমেন্টগুলো করতে পেরেছেন, গুগলি করতে পেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুগলি করেছেন, আমরা দেখেছি। বিগ ব্যাশেও গুগলি করতে তাকে আমরা দেখছি, বেশ ভালো গুগলিতে তিনি উইকেট পেয়েছেন। সব কিছু মিলিয়ে রিশাদকে বেশ ভালো শেপে দেখা যাচ্ছে, যার ক্রেডিট মুশতাক আহমেদের। কারণ মুশতাক আহমেদ রিশাদের এই বছরটাতে, যেটা তার সময় লাগছিল, অ্যাকশন পরিবর্তন করেছেন। রিশাদের অ্যাকশনটা কোথায় পরিবর্তন করেছেন? আগে রিশাদ রান আপের সময় দৌড়াতেন একটু স্ট্রেটিশ ওয়েতে, একটু স্ট্রেটিশ ওয়েতে দৌড়াতেন। এখন রান আপটা তার অ্যাঙ্গুলার ওয়েতে, এবং অ্যাঙ্গুলার ওয়েতে রান আপ এবং স্ট্রেটিশ ওয়েতে রান আপের মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে, যে সমস্ত বোলাররা একটু অ্যাঙ্গেল করে এসে তারপর বোলিং করেন, তারা মূলত সাইড অন স্টাইলে বোলিংটা করতে পারেন। আর যে সমস্ত বোলাররা স্ট্রেট চান, তারা ফ্রন্ট অন স্টাইলে বোলিং করেন। এখন রিশাদের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা পর্দা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ওই অ্যাঙ্গুলার রান আপে বোলিং করার কারণে রিশাদের গ্যাদার পজিশনটা এবং রিলিজিংয়ের ওই সময়টাতে আপনি দেখবেন রিশাদ কিন্তু সাইড অন অবস্থায়, যেটা আগে তিনি সাইড অন না, আগে তিনি ফ্রন্ট অন অবস্থায় থাকতেন। এতে পার্থক্যটা কি হয়? এতে পার্থক্যটা যেটা হয়, যে সমস্ত বোলাররা সাইড অন ওয়েতে বোলিং করেন, সে সমস্ত বোলারদের হিপ রোটেশনটা, বডি টুইস্টিংটা ভালো হয়। এই টুইস্টিংটাই মূলত টার্ন প্রডিউসে সহযোগিতা করে, আপনার রিস্ট এবং ফিঙ্গারের কোঅর্ডিনেশনটাকে অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট করে টু জেনারেট দ্য টার্ন, যেটা স্ট্রেট ওয়েতে যখন একজন বোলার বোলিং করেন, আপনি দেখবেন যে সমস্ত বোলার আসলে একটু স্ট্রেট ওয়েতে বোলিং করেন, তারা টার্নের চাইতে একটু স্পিড নির্ভর বোলিং করেন, একটু জোরের উপরে, যেটা আপনি বরুণ চক্রবর্তী কাইন্ড অফ স্পিনারদেরকে একটু খেয়াল করে দেখবেন যে তারা কিন্তু আসলে ওইভাবে খুব বেশি টার্নের দিকে ফোকাস করে না। বাট রিশাদের কিন্তু টার্নটা আছে, এবং এই টার্নটা এখন অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট হওয়ার কারণ, তার সাথে কন্ট্রোলের বিষয়টা পরে আসছে, বাট টার্নটা প্রমিনেন্ট হওয়ার কারণ হচ্ছে এখন সাইড অন থেকে
বডিটাকে টুইস্ট করতে পারেন, দ্যাটস ওয়াই টার্নটা বেটার পান। দ্বিতীয়ত যে বিষয়টা, যে সমস্ত বোলার সাইড অন ওয়েতে বোলিং করেন তাদের রিলিজিংয়ের সময়টায় ল্যাটারাল ফ্লেকশনটা কম হয়, অর্থাৎ বডি বাদিকে হেলে পড়ে না, ঝুঁকে পড়ে না, কন্ট্রোলে রাখতে পারেন, অর্থাৎ বডিটা স্ট্রেইট থাকে রিলিজের সময়। খেয়াল করে দেখবেন আগে যখন ঋষাদ ফ্রন্ট অন পদ্ধতিতে দৌড়াতেন ওই সময়টাতে রিলিজের সময় কিন্তু ল্যাটারাল ফ্লেকশন মানে বডি বাদিকে হেলে পড়ছে বা বাদিকে ঝুঁকে পড়ছে। সো এই জায়গাটার কারণে যেটা হতো শর্ট পিচ বল পড়তো, খুব বেশি অ্যাকুরেটলি হয়তো বা জায়গায় বল ফেলতে পারতেন। এখন ঋষাদ জোরেও করতে পারছেন, জোরের সঙ্গে টার্ন করাতে পারছেন, স্পট মেনটেনটাও করতে পারছেন। এই জায়গাটা মুশতাক আহমেদ আসলে কাজ করেছেন এবং এটাতে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য আসলে বেশ কিছু সময় তার লেগেছিল, যেই সময়ের কারণে মাঝে একটা সময় গেছে যে ঋষাদকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, এই সময় কিন্তু ঋষাদ হোসেনকে তারা ক্যারি করেছে। সব কিছু মিলিয়ে এই বছরের প্রাপ্তি যদি আপনি আমাকে বলতে বলেন, ঋষাদ হোসেনের এস্টাবলিশড হওয়াটা এই বছরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার একটা ব্যক্তিগত চাওয়ার জায়গা আছে, একটা ব্যক্তিগত ইচ্ছার জায়গা আছে, কোনোদিন হয়তো বা দেখব একসাথে বাংলাদেশের স্পিন লাইন আপে একদিকে ঋষাদ আছেন, একদিকে আলিসাল ইসলাম আছেন। আমার কাছে মনে হয় যে ওই দিনটা আমি এই আনঅর্থোডক্স নেচারের বোলারদের আমি সবসময় চেয়েছি। আজকে 2-3-4 বছর ধরে যখন অ্যানালাইসিস করছি আমি সবসময় বলে এসেছি যে আমরা এই আনকনভেনশনাল স্পিনারদেরকে কখনো ওইভাবে প্রমোট করি না। কোনো একদিন হয়তো অদূর ভবিষ্যতে সামনে দেখবো যে এক পাশ থেকে ঋষাদ বোলিং করছেন, আরেক পাশ থেকে আলিসাল ইসলাম বোলিং করছেন, আর ওইদিকে নাসুম তো আছেনই যিনি নতুন বলে আমাদের খুব প্রমিনেন্ট বোলিং করে থাকেন। সো অনেক দিন এরকম আমার মনে হয় যে 2007-8-9 ওই সময়টাতে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান একসঙ্গে যখন স্পিনার ডমিনেশন ছিল, পরবর্তী সময় সোহাগ গাজীরা এসেছিলেন, মাঝখানে একটা সময় কিন্তু সাকিব আল হাসান ছাড়া স্পিনার ডমিনেশনটা মানে জেনুইন ডমিনেশনটা আমাদের দেশে খুব বেশি দেখতে পাই নাই। ওই জায়গাটা ডমিনেটিং পারফরমেন্সের জায়গাটা হয়তো বা আবার দেখতে পাবো। বাই দ্য ওয়ে আরেকটা নাম বলতে ভুলে গেছি, শেখ মেহেদী হাসান পাওয়ার প্লেতে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। সো বোলিংয়ের জায়গা থেকে এই ভ্যারিয়েশনগুলো যখন থাকবে, আই উইশ তারা ব্যাটিংটাও খুব ভালো মতো করবেন, যাতে সবাইকে একসঙ্গে যদি আমরা খেলাতে পারি, এটা তো মনে হয় যে এর চাইতে বেটার টিম বাংলাদেশের আর কখনোই হতে পারে না। সো ব্যাটিংটাও ফোকাস করাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা শেখ মেহেদীর কাছ থেকে যেমন প্রেফার করি। আলিসাল ইসলাম বলি, আলিসাল ইসলাম তো ব্যাট হাতে অতটা পারদর্শী না, কিন্তু ঋষাদ হোসেন যেহেতু পারদর্শী হয়তোবা তিনি ব্যাটিংটা নিয়েও কাজ করবেন, যাতে অল টুগেদার আমরা বেশ কিছু অলরাউন্ডার্স খেলাতে পারি, যাদের বোলিংটা আমাদের আসলে একসঙ্গে যদি তাদের বোলিং সবারটা পেতাম কোনো একটা ম্যাচে বা নিয়মিতভাবে ম্যাচগুলোতে, তাহলে বাংলাদেশের বোলিং লাইন আপ খেলতে পারার মতো ব্যাটিং লাইন আপ খুব কম দেশেরই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।